বিন্যাস সমস্যার দ্বিতীয় ক্লাস শুরু করব। আজকে আমরা যে অঙ্কটা শুরু করবো এটা হচ্ছে টাইপ 2 এর অঙ্ক। অঙ্কটাই কি বলছে খেয়াল করো, প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 65230 দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো জোড় সংখ্যা গঠন করা যায়। প্রথমে এই যে অঙ্ক আর সংখ্যা এটা একটু আমরা বুঝে আসি। অঙ্ক কি জিনিস, সংখ্যা কি জিনিস। ধরো তুমি লিখলা হচ্ছে 332, খেয়াল রেখো এই 332 পুরোটা একটা সংখ্যা, একটা সংখ্যা। এখন এই সংখ্যার মধ্যে এই যে সংখ্যার মধ্যে তিনটা অঙ্ক আছে। হ্যাঁ দেখো তো, এই যে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, মানে সংখ্যার মধ্যে যেগুলো থাকে তাকে বলে অঙ্ক, আর অঙ্ক মিলে হয় একটা সংখ্যা। এখন তোমায় কি বলতেছে, প্রত্যেক অঙ্ককে দেখো এখানে অঙ্ক এটা 1 2 3 4 5টা, এখানে 5টা অঙ্ক। এই 5টা অঙ্ককে প্রত্যেক সংখ্যায় মানে যতগুলো সংখ্যা হবে প্রত্যেক সংখ্যা কেবল একবার ব্যবহার করে, মানে কি এই 6 5 2 3 0 দ্বারা আমি নতুন সংখ্যা গঠন করব, কিন্তু ওই সংখ্যায় কোনো কিছু দুইবার ব্যবহার করতে পারবো না। মানে 2টা 6 ব্যবহার করতে পারবো না, 2টা 5 ব্যবহার করতে পারবো না, সবকিছু একবার করে ব্যবহার করতে হবে। 65230 দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট, কত অঙ্ক বিশিষ্ট? 5 অঙ্ক বিশিষ্ট। এটা কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট, ওটা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যায়। খেয়াল রেখো তোমায় কি বলছে, অর্থপূর্ণ জোড় সংখ্যা। তোমাকে বলতেছে এই যে 65230 দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যায়। এবার প্রথমে ভালো করে বুঝো, এটা যেহেতু একটা জোড় সংখ্যা, যদি জোড় সংখ্যা হইতে হয়, কোন সংখ্যা যদি জোড় সংখ্যা হইতে হয় তার শেষে কি থাকতে হবে? জোড় সংখ্যায় থাকতে হবে অথবা 0 থাকতে হবে। ভালো করে বুঝো, কোন সংখ্যা তখনই জোড় সংখ্যা হবে যদি সংখ্যার শেষ পদ মানে এককের ঘরের পদ যদি জোড় সংখ্যা অথবা 0 হয়। এই দেখো তো, যে 65230 এর মধ্যে 6 আর 2 কি জোড় সংখ্যা, আর 0 থাকলে সেটাও জোড় সংখ্যা হবে। তার মানে যে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো আমার তৈরি হবে এর শেষে হয় 6 থাকতে হবে অথবা 2 থাকতে হবে অথবা 0 থাকতে হবে। ভালো করে খেয়াল রেখো, হয় 0 অথবা 2 অথবা 6 থাকতে হবে। অঙ্কটা শুরুটা আমরা এইভাবে লিখব। সমাধান, জোড় সংখ্যা গঠন করতে হলে শেষে 0 2 6 এর যে কোনো একটি থাকতে হবে। ভালো করে বুঝো, তোমার এই 5 অঙ্ক দ্বারা যদি জোড় সংখ্যা গঠন করতে হয়, হয় 0 অথবা 2 অথবা 6 এর যে কোনো একটা থাকতে হবে। ধরো শেষে 0 থাকলো, শেষে 0 রেখে 5 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা গঠন করা যায়। 5 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা গঠন করা যায়, কতগুলো গঠন করা যাবে। এবার এটা তুমি খেয়াল করো তো, তোমার 5 অঙ্ক বিশিষ্ট মানে কি? ধরো 5 অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যায় কতগুলো জায়গা থাকে? 5টা, একক দশক শতক হাজার অযুত, এই 5টাই থাকবে। এখন এই 5টা ঘর আছে, ধরো আমি ধরলাম এই 5টা ঘরে 5টা সংখ্যা বসাইলে আমি 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাবো। 5টা ঘরে 5টা অঙ্ক বসাইলে আমি 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাবো। এখন আমি শেষে 0 রাখতেছি, ভালো করে বুঝো, আমি শেষে 0 রেখে দিছি, তার মানে কি শেষে 0 ফিক্সড। ওইখানে তুমি চেঞ্জ করতে পারবে না, কিন্তু শেষে 0 ফিক্সড, তুমি চেঞ্জ করতে পারবে না। তার মানে খেয়াল করো, এখানে 5টা আগে ছিল, আমি এই 0টাকে নিয়ে এখানে বসাই দিছি, এই 0টাকে নিয়ে এখানে বসাই দিছি। আমার হাতে অঙ্ক বাকি আছে কয়টা? 1 2 3 4টে, এই 4টা অঙ্ক বাকি আছে। 4টাকে আমার এই 4 ঘরে বসাইতে হবে। ভালো করে বুঝেন,
আমার কি করতে হবে, ঘর তো ফাঁকা রাখা যাবে না, কারণ ওকে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হবে। তার মানে এই যে 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্ক আমি 4টা ঘরে বসাবো। তার মানে কি 4টা ফাঁকা ঘরে 4টা বস্তু বসাচ্ছ, তার মানে এটা কি হবে 4p4। 4টা সংখ্যাকে আমি 4টা ফাঁকা ঘরে বসাচ্ছি, 4p4। যদি এখানে 5টা থাকতো, মানে ধরো মোট 6টা অঙ্ক থাকতো, আমি 0 বসাইতাম, আরো 5টা বাকি থাকতো, ওই 5টা থেকে কয়টা বসানো লাগতো 4টা বসানো লাগতো, তখন হতো কি 5p4। আমার কথা কি বোঝা গেল? মানে শেষে 0 রেখে, 0 তো ফিক্সড, বাকি অঙ্ক আছে কয়টা 4টা, ঘর বাকি আছে কয়টা 4টা, 4টা সংখ্যাকে আমি 4টা অঙ্ককে আমি 4টা ঘরে বসাই দিব। কতগুলো উপায়ে? 4p4 উপায়। মানে এতভাবে সাজানো যাবে, এতভাবে এই অঙ্কগুলোকে বসায় নিজের মধ্যে সাজানো গেলে এতগুলো নতুন শব্দ গঠিত হবে, 4p4। আবার আবার ধরো তুমি শেষে 2 রেখে, তুমি শেষে 2ও রাখতে পারো। ধরো এই শেষে 2 রাখছো, 0 না রেখে এবার শেষে রাখছো 2। এবার শেষে 2 রাখলেও সেম একই কাহিনী, যেভাবে আমি শেষে 2 রাখতেছি, শেষে 2 রাখতেছি, তার মানে এই 2টা আমার এখানে বসে গেল। বাকি অঙ্ক আছে কয়টা 4টা, ঘর আছে কয়টা 4টা, আমি 4টা ঘরে 4টা সংখ্যাকে বসাবো, তার মানে এটাও কত 4p4। বাট এইখানে একটা ছোট্ট ঝামেলা, সেটা হচ্ছে তুমি যখন এই 4টা সংখ্যাকে, 4টা অঙ্ককে, এই যে 4টা অঙ্ক 6 5 3 2, এই যে 4টা অঙ্ক বাকি আছে আমার, এই 2 এখানে ফিক্স রাখার পরে এই 4টা অঙ্ককে 4টা ঘরে যদি বসাতে যাও, তুমি যখন এদিকে বারবার নিজের মধ্যে সাজাবা, এই যে 4p4 মানে কি, আমি কি করলাম কি এই 4টা বস্তুকে 4টা ঘরে নিজের মধ্যে সাজাবো, বারবার সাজানোর কারণে আমার নতুন নতুন সংখ্যা তৈরি হবে। এখন সাজাতে সাজাতে তুমি যখন সাজাবা, কিছু জায়গায় ও 0 প্রথমে চলে আসবে না, ভালো করে বুঝো, কিছু জায়গায় 0 প্রথমে চলে আসবে না। ধরো এখানে 0 আসলো, এখানে 2, আর এখানে 6 5 3। দেখো তো এইটা কি 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হইছে? এটা তো 6532, এটা তো 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তার মানে প্রথমে 0 থাকতে পারবে না, তার মানে যদি শেষে 0, আগেরটা শেষে 0 ছিল, তার মানে প্রথমে 0 আসার কোনো সম্ভাবনাই নাই। বাট ঝামেলা হচ্ছে এটা তো শেষে 2 আছে, তার মানে 0 তো স্বাধীন, সে তো চাইলেই প্রথমে চলে আসতে পারবে, যখন সাজাবো তখন তো সে 0 প্রথমে চলে আসবে। তার মানে প্রথমে 0 রেখে যেগুলো আমি এর মধ্যে ধরছি, খেয়াল করো, আমি যখন এই 4p4 নিছি, আমি তো প্রথমে 0 হিসাব করে ফেলছি এর মধ্যে। আমি যখন 4p4 নিছি তখন তো আমি 0 হিসাব করে নিয়ে ফেলছি, বাট যতগুলো প্রথমে 0 থাকবে এগুলো আমার বাদ দিতে হবে। তার মানে প্রথমে 0 ও শেষে 2 রেখে জোড় সংখ্যা গঠন করা যায় কতগুলো, খেয়াল করো, এই প্রথমে 0 ফিক্সড, শেষে 2 ফিক্সড, যারা ফিক্সড এদেরকে আর বিন্যাস করা যাবে না, তখন বাকি থাকে কয়টা 3টা সংখ্যা অঙ্ক বাকি থাকে, 3টা ঘর বাকি থাকে। তার মানে 3p3। কি বললাম, প্রথমে আমি কি করছি, শেষে 2 রেখে কতগুলো, মোট কতগুলো 4p4। বাট শেষে 2 রাখলে তো প্রথমে 0 চলে আসতে পারে, তার মানে প্রথমে 0 শেষে 2 রেখে মোট তবে কতগুলো থাকলো 3p3। এই যে 3p3 এটা এখানে বাদ দেবো না, এটা আমি নিতে পারবো না, প্রথমে যেহেতু আমি নিতেই পারবো না, অতএব শেষে 2 রেখে, শেষে 2 রেখে অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যায় 3p4 3p3। ভালো করে বুঝো, প্রথমটা কি পাইলাম, প্রথমটা পাইলাম হচ্ছে শেষে 0 রেখে, তারপরে এখন কি পাইলাম, শেষে 2 রেখে কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়। এটা দেখো, প্রথমে আমি যেটা বের করছিলাম না, শেষে 2 রেখে, এটা কিন্তু এর মধ্যে 4 অঙ্ক বিশিষ্ট পড়ে গেছিল, মানে সে প্রথমে 0 এসে 4 অঙ্ক বিশিষ্ট পড়ে গেছিল, এর মধ্যে কি পরিমাণ 4 অঙ্ক বিশিষ্ট ছিল সেটা আমি বাদ দিছি পরে। আমার কথা কি বোঝা গেছে? কেউ না বুঝলে আমাকে নক দিও, আমাকে পার্সোনালি নক দিও, আমি আবার বলবো। এবার দেখো, এবার খেয়াল করো, শেষে 2 রেখে, এখন শেষে তবে 6ও থাকতে পারে, এখানে বলে দিচ্ছি 0 2 বা 6 এর যে কোনো একটা থাকবে। শেষে 0 রাখছো,
শেষে 2 রাখছো, এখন শেষে 6 রাখবা না? অনুরূপভাবে ভাই লিখবা, অনুরূপভাবে শেষে 6 রেখে অর্থপূর্ণ জোড় সংখ্যা কতগুলো গঠন করা যাবে? একই কাজ। দেখো শুধু এই 2 এর জায়গায় কি আসবে? 6, শুধু 2 এর জায়গায় 6, তার মানে একই ওয়েতে 4p4 3p3। এই যে তিনটা পাইলাম, দেখো যখন শেষে 0 রাখবো তখন তো 2 বা 6 রাখবো না, যখন 2 রাখবো তখন 0 বা 6 রাখবো না। বাট এটা কি, আমি একটু মুছি। অতএব 5 অঙ্ক বিশিষ্ট মোট অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যায়। কত হবে? এই 4p4 যোগ এটা 4p4 মাইনাস 3p3 যোগ 4p4 মাইনাস 3p3। বুঝা গেল কি আমার কথা? এই তিনটা যোগফলই হবে আমাদের অ্যান্সার। স্যার এবার আসেন পরের অঙ্কে। দেখেন তো কি বলা আছে, কোন সংখ্যায় কোন অঙ্কের পুনরাবৃত্তি না করে, আগের মতো কোন সংখ্যায় কোন অঙ্ককে 2 বার ব্যবহার করতে পারবে না। পুনরাবৃত্তি না করে মানে কি 2 বার ব্যবহার করতে পারবে না। 0, 3, 5, 6, 8 অঙ্কগুলো দ্বারা 4000 থেকে বড় কতগুলো সংখ্যা তৈরি করা যায়? এবার সমাধান। এবার খেয়াল রেখো একটা জিনিস, সেটা হচ্ছে এখানে অঙ্ক আছে কয়টা? 5টা। তার মানে এইটা দ্বারা আমি 5 অঙ্ক বিশিষ্ট তৈরি করতে পারি, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাও তৈরি করতে পারি, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাও তৈরি করতে পারি। এখন আমাকে বলে দিছে আমার 4000 থেকে বড় সংখ্যা লাগবে। এবার এখানেও খেয়াল করো, 4000 থেকে বড় সংখ্যা 4 অঙ্ক বিশিষ্ট হইতে পারে, 5 অঙ্ক বিশিষ্ট হইতে পারে। যেমন ধরো 5040, এটা কি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, বাট কি 4000 থেকে তো বড়। আবার তার মানে 4000 থেকে বড় সংখ্যা, এই যে 4000 থেকে বড় সংখ্যা, খেয়াল রেখো 4000 থেকে বড়, এটা কি 4 অঙ্ক বিশিষ্ট হইতে পারবে, আবার কি 5 অঙ্ক বিশিষ্ট হইতে পারবে। তার মানে আমাকে দুটাই বের করতে হবে। আমাকে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যা 4000 থেকে বড় তাও বের করতে হবে, 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যা 4000 থেকে বড় তাও বের করতে হবে। এবার 4000 থেকে বড় যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে, সংখ্যা যদি গঠন করতে হয়, ভালো করে বুঝো, 4000 থেকে বড় 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তার প্রথমে না 4 থেকে ছোট থাকতে পারবে না। বুঝো, 4000 থেকে বড় সংখ্যার প্রথমে কি হয়, 4 থাকতে হবে, 4 থেকে বড় থাকতে হবে। যেমন 4001, ভালো করে একটা জিনিস খেয়াল রেখো কিন্তু জায়গা, যেমন এই যে 4001 এ 4000 থেকে বড়, আবার 5302 এও 4000 থেকে বড়, বাট 3502 এ কি 4000 থেকে বড়? মোটেও না। তার মানে কি প্রথমে আমার 4 থেকে বড় থাকতে হবে। এবার আমি যাব অঙ্কে। দেখো তো অঙ্ক, আমার যে 5টা অঙ্ক কি কি আছে? আমার 5টা অঙ্ক কি কি আছে? 5টা অঙ্ক, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 8। এই যে 5টা অঙ্ক আমার কাছে আছে। তার মানে কি দেখো 0 আর 3 তো 4 থেকে ছোট, প্রথমে তো 0 আর 3 হইতেই পারবে না। আমার হয় 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হলে, 4000 থেকে বড় 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হলে প্রথমে 5, 6, 8 এর যেকোনো থাকতে হবে। তার মানে এই যে 4000 থেকে বড় 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হলে প্রথমে 5, 6, 8 এর যে কোনো একটি অঙ্ক
থাকতে হবে। খেয়াল করো আমি কিন্তু বলেই দিছি আমার হাতে ঘর হচ্ছে 4টা, ঘর হচ্ছে আমার কাছে 4টা, যার প্রথমে হয় 5 অথবা 6 অথবা 8 থাকতে হবে, 0 থাকতেও পারবে না, আমি কিন্তু বলেই দিছি। সো আমার কাছে কি বললাম, আমার কাছে ঘর হচ্ছে 4টা, মানে ফাঁকা জায়গা হচ্ছে 4টা। আগের বার আমি ঘর দেখাইছিলাম না, যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে গেলে ফাঁকা জায়গা 4টা জায়গা আছে। 4টা জায়গায় ধরো প্রথমে 5 রেখে, প্রথমে 5 রেখে কতগুলো সংগঠন করা যাবে দেখো। প্রথমে 5 রেখে দিছি, বাকি জায়গা আছে কয়টা, 3টা, বাকি জায়গা আছে 3টা, তাহলে 3টা জায়গায় আমি 3টা অঙ্কই বসাইতে পারবো। বাট আমার হাতে আরো সংখ্যা বাকি, অঙ্ক বাকি থাকে কয়টা খেয়াল করো তো। আমি এই যে 5 এখানে বসাই দিছি, বাট আমার হাতে এখনো অঙ্ক আছে 1 2 3 4, আমার হাতে এখনো অঙ্ক আছে 4টা, বাট আমার বসাইতে হবে কয়টা, 3টা। তার মানে প্রথমে 5 রেখে সংখ্যা গঠন করা যায় কতগুলো, 4p3। ভালো করে বুঝে যায় কিন্তু যে ভাই আমার কাছে অঙ্ক আছে 1 2 3 4টা, তো ঘর আছে কয়টা, 1টা 2টো 3টা, 4টা থেকে আমি 3টা নিয়ে সাজাবো। সাজানো মানে কি, ধরো এই 0 3 6 5 এর যে কোনো 3টা নিয়ে বারবার জায়গা চেঞ্জ করতে থাকবা, ঠিক আছে, আমার কথা বুঝা গেছে। একইভাবে প্রথমে 6 রেখো, একই কাজ, বুঝছো না, প্রথমে 6 রেখো একই কাজ, 4p3। দেখো প্রথমে তুমি 8ও রাখতে পারো, 8 রেখো একই কাজ, 4p3। আমার কথা কি বোঝা গেল। তবে অতএব 4000 থেকে বড় 4 অঙ্ক বিশিষ্ট মোট সংখ্যা কতগুলো হবে, 4 অঙ্ক বিশিষ্ট মোট সংখ্যা, মোট সংখ্যা ইজ ইকুয়াল টু এই 3টার যোগফল, 4p3 প্লাস 4p3 প্লাস 4p3, যা হবে সেটা হচ্ছে কি পাইছি আমরা, 4000 থেকে বড় 4 অঙ্ক বিশিষ্ট মোট সংখ্যা। আমার কথা কি বোঝা গেল। এই মানটা এখানে বসাই দিবা, এই মানটা ক্যালকুলেশন করে এখানে জাস্ট বসাই দিবা। এবার দেখো আমরা কি বলে আসছিলাম, যে 4000 থেকে বড় 4 অঙ্ক হইতে পারে, 5 অঙ্ক হইতে পারে। এখন যদি 5 অঙ্ক হয়, খেয়াল করো, যদি 5 অঙ্ক বিশিষ্ট হয় তবে আমার ঘর কয়টা, 5টা, আমাদের অঙ্ক কয়টা, 5টা। আমি 5টা অঙ্ক করে 5টা ঘরে বসাই দেবো। তার মানে 5 অঙ্ক বিশিষ্ট আমি সংখ্যা পাবো কতগুলো, 5p5। ভালো করে বুঝো, 5টা ঘরে, এই যে 5টা ঘর, এই যে 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা ঘরে 5টা অঙ্ক করে বসাই দিলে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাবো। কতগুলো পাবো, 5p5। কিন্তু ঝামেলা হচ্ছে ভাইয়া, যদি কোনো অঙ্কের প্রথমে এসে 0 বসে যায়, ধরো কোনো অঙ্কের প্রথমে এসে এই জায়গা 0 যদি বসে যায়, 0 বসতে যে 5 অঙ্ক থাকতেছে না, এটা কয় অঙ্ক বিশিষ্ট হয়ে যাচ্ছে, 4 অঙ্ক বিশিষ্ট হয়ে যাচ্ছে। আর 4 অঙ্কের হিসাব অলরেডি আমি করে আসছি, এখানে আবার করতে পারবো না, এখানে 5 অঙ্কের হিসাব করতেছি। সো প্রথমে 0 আসলে ওটা কি 4 অঙ্ক বিশিষ্ট হয়ে যায় না, তারপর প্রথমে 0 পর আমরা বাদ দিব। তার মানে প্রথমে 0 রেখে সংখ্যা গঠন করা যায় কতগুলো, ভালো করে বুঝো। প্রথমে 0 রাখলে সব ঘর ফাঁকা থাকে 4টা, এই আমার অঙ্ক বাকি আছে কয়টা, 4টা, তার মানে 4p4। ভালো করে বুঝো, প্রথমে 0ই বসাই দিছি, আমার অঙ্ক বাকি আছে 4টা, ঘরও বাকি আছে 4টা, তার মানে আমার উপায় কতগুলো, 4p4। বাট আমার কি করতে হবে ভাইয়া, অতএব 4000 থেকে বড় 5 অঙ্ক বিশিষ্ট মোট সংখ্যা কতগুলো হবে, এই যে 5p5 থেকে আমি যে 4p4 বাদ দিয়ে দিব। বুঝা গেছে, কারণ আমি যখন 5 অঙ্ক এই যে 5p5 দিয়েছিলাম, আমি তো 0 সহ নিয়ে ফেলছিলাম, মানে আমি সবগুলোকে একসাথে কনভার্ট করে ফেলছিলাম, বাট ওইখানে 0 প্রথমে থাকতো।
বাট এইখানে আমি কি করব, তখন এই জিরো যেগুলোই থাকবে এগুলো বাদ দিয়ে দেবো। মোট থেকে জিরোর পার্টটা বাদ দিয়ে দিলে বাকি যা পাবো তারা 4000 থেকে বড় 5 অঙ্ক বিশিষ্ট মোট সংখ্যা। অতএব আমার কাছে কিন্তু এই আলাদা আলাদা চাই নাই, আমার কাছে একসাথে চাইছে। আমাকে বলছে 4000 থেকে বড় মোট কতগুলো সংখ্যা পাবো। অতএব 4000 থেকে বড় মোট সংখ্যা পাবো আমি কি, এইটা যোগ এটা। দেখো 4p3 যোগ 4p3 যোগ 4p3 প্লাস 5p5 মাইনাস 4p3। আচ্ছা আমি একটু এটাকে আলাদা ইন্ডিকেট করে দিই, বুঝা গেল? এটা কি ছিল, এটা তো 4000 থেকে বড় 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আর এটা কি ছিল 4000 থেকে বড় 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। দুটো যোগফলে কি হবে, 4000 থেকে বড় মোট সংখ্যা। বুঝা গেছে স্যার? দেখো এবার হচ্ছে আমরা পরের অঙ্কটায় আসবো। এবার এই অঙ্কটা কি বলছে, এটা অন্য একটা টাইপ। এতক্ষণ আমরা কি করছি, সংখ্যা গঠন করছি, এবার হচ্ছে আমরা শব্দ গঠন করব। খেয়াল করো এখানে একটা শব্দ দেওয়া আছে, ম্যাথমেটিক্স শব্দটা দেওয়া আছে, বলা আছে শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় তা বের করো। মানে কি, এই বর্ণগুলোকে তুমি বারবার সাজায় নতুন শব্দ গঠন করবা, কত প্রকারে তুমি সাজাতে পারবা, তুমি কত প্রকারে সাজাতে পারবা। খেয়াল করো এই যে সমাধানটা আমাদের শুরু করি। দেখো তো এই ম্যাথমেটিক্স শব্দে মোট বর্ণ কতগুলো স্যার? মোট বর্ণ কতগুলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। মোট বর্ণ হচ্ছে 11টা। এবার আমরা দেখবো যে কোনো কিছু একাধিকবার আছে কিনা, মানে একের বেশি বার আছে কিনা। 2 বার থাকতে পারে, 3 বার থাকতে, 4 বার, যা ইচ্ছা, বাট একের বেশি বার আছে কিনা। দেখো তো এদের মধ্যে এম আছে 2টা, এ আছে 2টা, টি আছে 2টা, আর কোনো ডাবল আছে এ 2টা, সরি এম 2টা, এ 2টা, টি 2টা, আর কোনো ডাবল নেই। খেয়াল দেখো যে এখানে 2টা অঙ্ক, কিন্তু এই কোশ্চেনের 2টা পার্ট। একটা হচ্ছে কি ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়, এই পর্যন্ত একটা অংশ। আবার বলা আছে এদের মধ্যে এবং এদের মধ্যে কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকে। আমি প্রথম পার্ট আগে করব, যে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়। ঠিক আছে, দেখো এই ম্যাথমেটিক্স শব্দটিতে মোট বর্ণ 11টা, এর মধ্যে একের বেশি বার আছে কি এম 2টা, এ 2টা, টি 2টা। এখন এই শব্দটির বর্ণগুলোকে মোট সাজানোর উপায় কতগুলো, ভালো করে বুঝো। এখন দেখো তোমার কাছে 11টা বর্ণ আছে, তুমি তাকে কত উপায়ে সাজাতে পারো? ভাই 11টা বর্ণ আছে মানে কি 11টা জায়গা আছে, ওই 11টা জায়গা তাকে বারবার সরাই গুছায় তুমি বসাইতে পারো। ধরো তোমার কাছে অ্যাপেল, এখানে 5টা বর্ণ আছে, আমি তোমাকে বললাম এদিকে সাজাও, তুমি কি করতে পারো? ভাই আমি এদের জায়গা জাস্ট বারবার চেঞ্জ করে দিতে পারি। এই যে আমি যতবার চেঞ্জ করব ততবার আমার কি নতুন বর্ণ তৈরি হবে না? এই যে বারবার সাজাচ্ছে, আমার কাছে সাজানোর মানে জায়গা কয়টা? 5টা। আমার কাছে বর্ণ আছে কয়টা? 5টা। আমি 5টা বর্ণকে 5টাকে সাজাচ্ছি, 5p5, মানে এটা কি 5p5। এই 5p5 কে 5 ফ্যাক্টরিয়াল লেখা যায়। খেয়াল রেখো 5p5 যা 5 ফ্যাক্টরিয়াল সেম জিনিস, তুমি ক্যালকুলেটর করে দেখো সেম। তার মানে আমি যখন এই যে 11টা বর্ণকে সাজাচ্ছি, আমার সাজানোর উপায় কত? 11 ফ্যাক্টরিয়াল। ভালো করে বুঝো এই জায়গাটাই, যে আমার সাজানোর উপায় কি 11 ফ্যাক্টরিয়াল। এখন তোমরা একটু আমার মানে কোশ্চেন করবা না, ভাইয়া আপনি যে সাজাচ্ছেন এই যে 11টা বর্ণ সাজাচ্ছেন, এই যে অ্যাপেল যে সাজালেন, এই যে ডাবল এ ডাবল পি এল ই অ্যাপেল। এবার দেখো তো আমি যদি এই যে বাকি সব বর্ণ, এই যে ধরো আমি এল আর ই জায়গা চেঞ্জ করলাম, নতুন একটা সাজানো পাইলাম।
বাট আমি যদি একটা কাজ করব, এই পেরে এখানে নিব, এই পেরে এখানে নিব, এদের কি কোনো চেঞ্জ আসছে? খেয়াল করো তো, এই যে দুটো পি, তো একই জিনিস, এদেরকে আমি চেঞ্জ করতে পারতেছি? আমি করতে পারলে তুমি কি বুঝতে পারতেছো? বা সামনের জনকে তুমি কি বুঝাইতে পারবা যে ভাই নতুন, এটা নতুন কোনো বর্ণ তৈরি হয়েছে? হয় নাই। নতুন কোনো শব্দ তৈরি হয়েছে? হয় নাই। সো যখন একাধিক জিনিস আসে, একের বেশি, ওদের জায়গা চেঞ্জ হলে এটা আমার উপর কোনো ইফেক্ট ফেলে না, মানে আমার এই শব্দ গঠনের উপর কোনো ইফেক্ট ফেলে না। এই জন্য যারা একাধিকবার আসে, আমরা কি করি, প্রথমে হচ্ছে মোট বর্ণগুলোর ফ্যাক্টরিয়াল বাই যারা একাধিকবার একের বেশিবার থাকে ওদেরকে নিচে ফ্যাক্টরিয়াল আকারে ভাগ করে দেওয়া হয়। খেয়াল করুন, আমি কি করলাম, আমার হচ্ছে মোট বর্ণ কয়টা, 11টা, 11 ফ্যাক্টরিয়াল বাই কারা একের বেশিবার আছে, এম 2টা এই জন্য 2 ফ্যাক্টরিয়াল, ইনটু এ 2টা এই জন্য 2 ফ্যাক্টরিয়াল, ইনটু টি 2টা এই জন্য 2 ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে মোট সাজানোর উপায়। এটা হচ্ছে মোট সাজানোর উপায়। আমার কথা কি বোঝা গেল? এবার আবার এটা হচ্ছে ফার্স্ট অংশ গেল, যে আমি ম্যাথমেটিক্স শব্দটাকে মোট কতভাবে সাজাতে পারি। এবার আসো স্বরবর্ণগুলোকে একসাথে রাখবো আমরা। এবার দেখবো স্বরবর্ণ কয়টা আছে। দেখো তো, এই এদের মধ্যে স্বরবর্ণ কতগুলো আর ব্যঞ্জন বর্ণ কতগুলো? স্বরবর্ণ কারা? ভাওয়েল এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই ভাওয়েল গুলোই কি আমার স্বরবর্ণ। এখন এই স্বরবর্ণ এখানে কয়টা দেখো তো, 1 2 3 4, আমার হাতে 4টা, এ 2টা, ই 1টা, আই 1টা, এ ই আই ও ইউ, মোট 4টা। আমার হাতে এখানে স্বরবর্ণ আছে হচ্ছে 4টা। তবে ব্যঞ্জন বর্ণ থাকবে কয়টা? ব্যঞ্জন বর্ণ থাকবে হচ্ছে আমার কাছে 7টা। খেয়াল করো, আমার কাছে স্বরবর্ণ আছে 4টা, ব্যঞ্জন বর্ণ থাকবে কয়টা? 7টা। তোমাকে বলতেছে এই স্বরবর্ণ 4টাকে তুমি একত্রে থাকে, মানে কতগুলো, এমন এই যে সাজাচ্ছ তুমি, এই যে উপরে সাজাইছো, এর মধ্যে কতগুলোতে স্বরবর্ণগুলো একসাথে থাকবে। একসাথে যখন থাকে, ভালো করে বুঝো, একসাথে থাকা মানে কি, এই স্বরবর্ণগুলোকে তুমি যদি দুটো শব্দের মাঝখানে নিয়ে যেতে চাও, দুটো বর্ণের মাঝখানে নিয়ে যেতে চাও, আমাকে কি করতে হবে, স্বরবর্ণ 4টাকে একসাথে ধরে নিয়ে যেতে হবে না। যখন যাদেরকে একত্রে রাখতে হয় এদেরকে আমরা একটা চিন্তা করব। ভালো করে বুঝো, যাদেরকে মানে একত্রে রাখতে হবে এদেরকে আমি একটা চিন্তা করবো। তুমি আরেকটু ভালো উদাহরণ দিয়ে বুঝবা, সেটা হচ্ছে তখন যখন বই খাতা গোছাতে যাও না, তোমাদের টার্গেট কি থাকে, টেবিল যখন গোছাও, পড়ার টেবিল, তোমরা কি করো, ম্যাথ 4টা বইকে বা একসাথে রাখার চেষ্টা করো যাতে আমি পরে ইজিলি খুঁজে পাই। কারণ এই ম্যাথ 4টা বই তুমি ফিজিক্স আর কেমিস্ট্রির মাঝখানেও রাখতে পারো, বা তুমি কেমিস্ট্রি বায়োলজির মাঝখানেও রাখতে পারো। এখন বাট যেখানেই রাখো না কেন, ওই 4টা বই একসাথে যাচ্ছে না। এখন এই 4টাকে আমি একসাথে কখন একবারে বের করতেছি, তখন এই 4টাকে আমি একটা চিন্তা করব। ভালো করে খেয়াল রেখো, 4টাকে আমি একটা চিন্তা করব। স্বরবর্ণ 4টিকে একটি ধরে সাজানোর উপায়। খেয়াল করো, তুমি কি করলা, এই স্বরবর্ণ 4টাকে কি চিন্তা করছো, এই স্বরবর্ণ 4টাকে তুমি একটা চিন্তা করে নিছো, যেমনি নিছো। এবার তোমার হাতে মোট বর্ণ আছে কয়টা, ভাই এই 7টা, এই একটা, মোট তো 8টা। তার মানে কি হওয়া উচিত, 8 ফ্যাক্টোরিয়াল। এবার দেখবো এর মধ্যে কোনো ডাবল আছে কিনা। খেয়াল করো, এম 2টা, এ 2টা, টি 2টা, বাট এ তো স্বরবর্ণকে তুমি তো 4টাকে একটা ধরছো, তার মানে এই দুটো কি একটার মধ্যেই পড়ে। তার মানে এই দুটো যে এ আছে এটা ডাবল ধরা যাবে না, কারণ কি আমি স্বরবর্ণ 4টাকে একটা ধরে ফেলছি। তার মানে আমার কাছে ডাবল আছে কি, এম 2টা, টি 2টা, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। ভালো করে এই জিনিসটা খেয়াল করো, আমি কি করলাম, স্বরবর্ণ 4টাকে একটা ধরছি, একটা ধরলে আমার কাছে মোট বর্ণ কয়টা, 8টা। এই একটা, এই 4টাকে একটা, আর ব্যঞ্জন বর্ণ 7টা, মোট হচ্ছে 8টা। ভাগ ডাবল কি কি আছে, এম 2টা, টি 2টা, 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এ নিব না কেন ভাই, আমি তো স্বরবর্ণ 4টাকে একটাই ধরছি, তার মানে এ দুটো এর মধ্যেই পড়ে গেছে, এই দুইটাও এই একটার মধ্যেই পড়ে গেছে। সো এটাকে নেওয়া যাবে না, বাট একটা ঝামেলা আছে।
সেটা হচ্ছে ওই যে আমি বললাম না, ম্যাথ বই চারটাকে তুমি ফিজিক্স কেমিস্ট্রি মধ্যে রাখতে পারো, বাট এই যে ম্যাথের যে চারটা আছে এদের তো আগে পরে হইতে পারে। ম্যাথের চারটা মানে কি, আমি চারটা কিভাবে ধরছি, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তাদের দুটো সলিউশন, তোমাদের সলিউশন লাগে। এখন তুমি কি করতে পারো, আমি ফার্স্ট পেপারের উপর রাখতে পারি, সেকেন্ড পেপারের উপর রাখতে পারি, আমি সলিউশন টুকু জায়গা চেঞ্জ করতে পারি। তার মানে এই চারটাকে আমি নিজের মতো জায়গা চেঞ্জ করতে পারবো, তার মানে এই চারটাকে নিজেদের মধ্যে সাজানো যায়। ভালো করে খেয়াল রেখো কিন্তু, স্বরবর্ণ চারটিকে নিজেদের মধ্যে সাজানোর উপায়, কত? স্বরবর্ণ কয়টা? চারটা। এর মধ্যে ডাবল কি আছে? এ দুইটা। খেয়াল রেখো, স্বরবর্ণ হচ্ছে চারটা, চারটাকে সাজাবো 4 ফ্যাক্টরিয়াল, তার মানে ডাবল কি আছে? দুইটা এ, 2 ফ্যাক্টরিয়াল। এবার খেয়াল করো, এই দুটো কাজ তো একই সাথে ঘটে। যখন তুমি একে একটা ধরে সাজাচ্ছ তখন তো অটোমেটিক্যালি তুমি সেই একই সাথে এই চারটাকে তুমি সাজাতে পারো। তার মানে আমার স্বরবর্ণ চারটাকে একত্রে যখন রাখবো, তাদেরকে একত্রে রেখে সাজানোর উপায় কি হবে? এইটা ইন্টু এইটা। খেয়াল করো, অতএব স্বরবর্ণ চারটিকে একত্রে রেখে মোট সাজানোর উপায় 8 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। এখন তোমরা আমাকে কোশ্চেন করতে পারো যে ভাই এতদিন তো আপনারা সব যোগ দিচ্ছেন, এবার আপনি গুণ কেন দিলেন? দেখেন তো, যখন যোগ দিবেন কখন? যখন দুটো কাজ একসাথে হবে না, একটা হইলে আরেকটা হবে না, একটা হইলে আরেকটা হবে না। আমি আগেরবার বলতেছিলাম যে যখন ওই যে আগের একটা অঙ্ক দেখবে, আমি বলছিলাম যে জিরো যখন শেষে রাখছি তখন আমি 2 রাখবো না, যখন 2 রাখছি তখন আমি 6 রাখবো না। বাট এখানে কি হচ্ছে, আমি কি করতেছি, স্বরবর্ণ চারটিকে যখন একটা ধরে সাজাচ্ছি, একই সাথে আমি স্বরবর্ণকে নিজেদের মধ্যে সাজাই ফেলবো, তার মানে দুটো কাজ একসাথে হচ্ছে। এই হচ্ছে আমার মোট সাজানোর উপায়। যদি আমার অঙ্কে এমন থাকতো যে এদের মধ্যে কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে না, দেখো এখানে আমি কি বললাম, একত্রে রেখে বললাম। যদি আমাকে বলতে একত্রে থাকবে না, তখন কি করতাম, মোট থেকে একত্রে বাদ দিতাম। খেয়াল থাকবে। যদি বলে এই টাইপের অঙ্কে আছে যে এই টাইপের অঙ্কের মধ্যে আছে যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না, দেখো তখন কি করবা, মোট থেকে একত্রে বাদ দিবা। মনে থাকবে স্যার? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।